ওরা 17 বছর আওয়ামী লীগের এই কালচারের মধ্যে ছিল, কাজেই ওরা ওইটাই দেখেছে, ওরা তো বিএনপিকে দেখে নাই। যেদিন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, আস্থা রেখেছে কাদের উপর? তাদের সন্তানদের উপরে, শিক্ষার্থীদের উপরে, সেদিন তারা নেমেছে এবং এটা সফল হয়েছে। আমি যার সাথে বসে আছি আমি ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করব, সামনাসামনি এটা হতে পারে। সার্জিস আলম, অনেক কথা আসলে হয়েই যাচ্ছে, কিন্তু তারপরেও যেখানে আসলে আমরা কম বেশি আটকে যাই সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের যে জায়গাগুলোর মধ্যে সবাই, বিচার বিভাগ আসলে স্বাধীন চেয়েছে, মানবাধিকার কমিশন স্বাধীন চেয়েছে এবং সংবিধান সংস্কারের যে বিষয়টি সেটিও চেয়েছে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় সরকারের শিথিলতা বা পিছপা হওয়ার যে বিষয়গুলো সেগুলো তো দিন শেষে কিছুটা হলেও পোড়ায়? হ্যাঁ, অবশ্যই। আমি আবার একটা বিষয়ে একটু সমালোচনা করতে চাই। উনার দুইটা বক্তব্যে দুইটা এমন কথা বলেছেন যেগুলো খুবই অনাকাঙ্ক্ষিত, এবং উনি তো বললেন যে উনি আমাদের আগের জেনারেশন থেকে রাজনীতি করে আসতেছেন, দীর্ঘ 20-30 বছর ধরে রাজনীতি করেন, আমরা তো মাত্র এসেছি। আসলে এটাই সত্যি, 1-2 বছর হবে। তো আমরা তাদের কাছে শিখতে চাই। তো তারা যেইভাবে ধরেন টকশো থেকে শুরু করে রাজনৈতিক মাঠে তাদের প্রতিপক্ষ হিসেবে তখন খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগে ছিল, বড় দুইটা রাজনৈতিক দল হিসেবে, তাদের সাথে যেই ভাষায় যেভাবে কথা হয়েছে, ব্যক্তি আক্রমণে আমাদের সাথে, এটা হলে তো আমরা খুবই এটাতে আসলে কষ্ট পাবো, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। সো আমি এটার আসলে উত্তরটা দিতে চাই না, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে আমার আরও 10 মিনিট লাগবে। সো প্রথম কথাটা আমি তাকে জাস্ট মনে করিয়ে দিচ্ছি। প্রথম কথাটা ছিল যে আমাদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা করা প্রথমবার অ্যাজ এ পার্টি হিসেবে বা বিরোধী দল হিসেবে। দ্বিতীয়টা ছিল যে আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকেছি, তো এই জন্য আর কি এগুলো করতে পারতেছি না। অথচ এই অভ্যুত্থানের শুরু থেকে ডে 1, যেদিন 8 থেকে 10টা ছেলে মিলে কোটা সংস্কার আন্দোলনের কিভাবে হবে, কি হবে না হবে, এগুলোর পরিকল্পনা করা শুরু থেকে ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত এই অভ্যুত্থানের প্রত্যেকটা মিছিলের সামনের সারির মাঝখানে যে কয়েকটা ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলের সাথে উনি যখন কথা বলে, এই কথা বলে, যখন ডিবি অফিস ডিজিএফআই থেকে তুলে গিয়ে অত্যাচার, নির্যাতন, লোভ দেখানো থেকে শুরু করে এমন কিছু নাই যেটা করা হয় নাই। তারপরে যখন সব কিছুকে পরোয়া না করে জীবন, পরিবার, কোনো কিছু 3 আগস্টে শেখ হাসিনার পতনের ঘোষণা দিয়ে আসা হয়, আমি জানি না এই আওয়ামী লীগ যদি টিকে যেত তাহলে আমাদেরও হাড় মাংস কোনো কিছু খুঁজে পাওয়া যেত কিনা, কিংবা তাদের প্রশ্রয় যদি কোনোদিন ফিরে আসে তাহলে আগামীতেও পাওয়া যাবে কিনা আমরা আসলে জানি না। বাট এগুলো সব কিছু জেনে আমরা এটা করেছি, কারণ আমাদের মনে হয়েছে এই অন্যায় আর সহ্য করার না, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমাদের ফিরে তাকাতে হবে। আমাদের যারা তথাকথিত পলিটিশিয়ান, তাদের উপরে সাধারণ মানুষের আস্থা নেই। সাধারণ মানুষ যতদিন পলিটিশিয়ানদের সাথে না নামবে ততদিন শুধু পলিটিশিয়ানরা এই স্বৈরাচার পতন ঘটাতে পারবে না এবং পারে নাই। যেদিন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, আস্থা রেখেছে কাদের উপর? তাদের সন্তানদের উপরে, শিক্ষার্থীদের উপরে, সেদিন তারা নেমেছে এবং এটা সফল হয়েছে। সো তাদেরকে শুধু বিরোধিতা করার জন্য এভাবে ফ্রেমিং করা, ট্যাগিং করা, বলার জন্য একটা কথা বলে ফেলা, এগুলা তাদের মতো ভেটেরান পলিটিশিয়ানদের কাছে খুবই অনাকাঙ্ক্ষিত। সো আমরা আশা করছি এটা তারা পুনরাবৃত্তি আগামীতে করবে না। আমাদের আসলে যে জায়গাটা আপা যেটা বললেন যে এই গুম করেছে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে, লুকিয়ে থাকতে, এটা তো সত্যি, আমরা তো এটা কখনো অস্বীকার করি নাই। বড় দল হিসেবে সবচেয়ে বেশি নেতাকর্মী বিএনপির এবং সবচেয়ে বেশি জুলুম তাদের উপর দিয়ে হয়েছে। কিন্তু আমাদের আশঙ্কার জায়গাটা যেখানে, যে এই যে একজন গুম হওয়া মানুষ যে জীবনে ফিরে আসে না, ইলিয়াস আলী, তার বউ যখন সংসদে থাকে, সেই সংসদে গুম অধ্যাদেশ বাতিল হয়ে যায়। আমার প্রশ্নটা ওইখানে, আজকে যখন গুম অধ্যাদেশের বিএনপির যে ড্রাফট করা যে আইন সেটা আসে, সেখানে স্পষ্ট করে লেখা আছে সাধারণ গুম তদন্ত করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এটা তো আওয়ামী লীগের আইন। যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম করবে তাকে দিয়ে আপনি সাধারণ গুম তদন্ত করাবেন, এর চেয়ে বড় নাটক তো আর হইতে পারে না। তো আমাদের প্রশ্নটা ওই জায়গাটাতে থাকে আর কি। যখন আপনি এটা ঠিক মতো সংস্কার করতেন, আপনি এটা বাস্তবায়ন করতেন, আমি তো প্রশ্ন করতাম না। তো প্রশ্ন করার জায়গাটা তো আপনি তৈরি করে দিচ্ছেন। আমাদের প্রশ্নটা যেই জায়গায়, ইসলামী ব্যাংকের কথা বলি, আমি শুধু একটা কথা বলি, যদি খুবই স্বাভাবিক কোনো একটা ব্যাংকে কেন একটা দলের হয়ে যাবে, কখনোই হন, আমরা সমর্থনও করি না। এখানে যোগ্যতা অনুযায়ী মানুষ চাকরি পাবে, দল দেখে না। তাহলে আপনি যে একটা বোর্ড দিলেন, আপনি কেন ওই বোর্ডটা কয়দিন পরে বাতিল করে দিলেন? নিশ্চয় কোনো একটা সমস্যা ছিল যার কারণে বাতিল করতে হয়েছে। নাহলে তো আপনি মেরুদণ্ডটা সোজা রাখবেন, সোজা রেখে এটা করবেন। কিন্তু সেটা না করে আপনি যখন বাতিল করে দেন, আমাদের সন্দেহ তৈরি হয়। এটাই হলো আমাদের সমস্যা। আমরা যখন দেখি, আপনারা বললেন যে এই বিচারালয় আর আওয়ামী লীগের মতো চলবে না, এই বিচারালয় স্বাধীন বিচারালয় থাকবে, এর চেয়ে খুবই দুঃখজনক আর কথা হইতে পারে না। কারণটা কি? কারণটা হলো এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ, কথার ফুলঝুরি। এই বিচারালয় যদি স্বাধীন বিচারালয় করার
মানে মনের একটা তীব্র আকাঙ্ক্ষা বিএনপির থাকতো, তাহলে এই বিচারালয়ে যে আমাদের যে অধস্তন যে আদালত, সেখানে যে স্বাধীন তাদের যে আমাদের একটা সচিবালয় করা, যেটা বিএনপির 31 দফায় রয়েছে, সেটা তাদের করতে সমস্যা কোথায় ছিল? তাহলে এটা আইনে পাশ করতো, তারপর যদি আপনার রেটিফাই করার প্রয়োজন ছিল আপনি করতেন, কিন্তু এটা আপনি করেন নাই। এবং সবচেয়ে দুঃখজনক যেটা এখন আমরা দেখি, বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় শুধুমাত্র যখন দলীয় মানুষ, একদম অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আইসিডি চিফ, প্রত্যেকটা জায়গায় এমন মানুষদেরকে বসানো হচ্ছে যেই মানুষগুলো ওইখানে গিয়ে যতক্ষণ মানে আগে তো রাষ্ট্রের শপথ নিবে, সংবিধানের শপথ নিবে, তার আগে বলে যে আমি জাতীয়তাবাদী বিএনপির একনিষ্ঠ কর্মী প্রথম দিন। তো ওইটা না আমাদেরকে একটু আশাহত করে, আগের জিনিসগুলো মনে করিয়ে দেয়। তো সর্বশেষ একটা লাইন শুধু বলি, সেটা হচ্ছে মানে আমরা তর্কের জন্য তর্ক করতে চাই না। আমরা চাই যেই পরিবর্তনটা আমরা সবাই মিলে চেয়েছিলাম 5ই অগস্টে, যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, মানুষ অঝরে কান্না করেছে, আমি শিওর ওনারাও কান্না করেছে, অঝরে কান্না করেছে, আর চেয়েছে যে এবার বাংলাদেশটাকে আমাদের ঠিক করতে হবে। ওই জিনিসটা যেন আমাদের কথা এবং কাজে মিল থাকে। কেউ ভাই, আমি আসলে সে যে আসলে একটু ভুল বুঝেছে। প্রথমত আমি বলছি, আমি এইটুক সৌজন্যতা আমার আছে, আমি যার সাথে বসে আছি আমি ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করব সামনাসামনি, এটা হতে পারে না। আমি ওটা বলিনি। আমি বলেছি যে ওরা 17 বছর আওয়ামী লীগের এই কালচারের মধ্যে ছিল, কাজেই ওরা ওইটাই দেখেছে। ওরা তো বিএনপিকে দেখে নাই, ওরা বড় হয়েছে বিএনপির ভিতরে তো হয়নি, ওরা হয়েছে এই ফ্যাসিস্টদের এই কালচারের মধ্যে। কাজে ওরা কিন্তু ঘুরে ফিরে ওইটাই চিন্তা করে। এর বাইরে যে বিএনপির যে একটা অসাধারণ স্যাক্রিফাইস চিন্তা চেতনা আছে, যেই কারণে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আসলাম, ওইটা আমি কি করতে চেয়েছি। এখানে আমি ওকে ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে পারি, যদিও আমি জানি মানে এনসিপির অনেকের বিরুদ্ধে আমি অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি এটা বলতে চাই না, কারণ ওই পর্যন্ত যেতেই চাই না। ওরা মানে আমি বলছি আমাদের পরবর্তী প্রজন্ম, আমি সত্যিকার অর্থে ছাত্রদল মানে ছাত্র রাজনীতি থেকে যারা উঠে এসছে, আমি তাদেরকে সবসময় কি বলবো, তাদের প্রতি আমার আর ভিন্ন রকমের একটা স্পেশাল ফিলিংস আছে, রেসপেক্ট আছে, ভালো লাগা আছে। কাজেই তারা ছোটোখাটো ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আসুক, তারা অনেক ভালো করুক, এটা আমি সবসময় প্রত্যাশা করি। এটা একটা। আর একটা হলো যে আপনারা জারি রাখেন, আমাদের ভুল হয় না, আমি তো বলি নাই। যে জায়গাগুলো ভুল আছে, ধরেন পার্লামেন্টে এই যে 7 তারিখ থেকে শুরু হবে, বিরোধী দল মানে সরকারি দল যেখানেই ভুল করবে, একদম সরকারি দলকে পয়েন্ট টু পয়েন্ট ধরে সমালোচনা করবে। এটা তো আমরা চাই, অবশ্যই সরকারি দলের ভুল বিরোধী দল ধরিয়ে দিবে, কিন্তু সরকারি দল নিয়ে সমালোচনা করুক বিরোধী দল, সেই সমালোচনা যেন সরকারি দলও নিতে পারে। কারণ আমরা সাধারণ যারা মানুষ, আমরা কোনোভাবেই চাই না যে কোনো ধরনের অস্থির হয়ে উঠুক রাজনৈতিক অঙ্গন। অনেক ধন্যবাদ হেরেন জিরিন খান, সাজিদ সালাম আপনাদের দুজনকে।